সম্প্রতি গণতান্ত্রিক সংস্কারের ৬৭তম বার্ষিকী উদযাপন করেছে সিচাং। লংফু মন্দির মূলত একটি বৌদ্ধ মন্দির, তবে আসল মন্দিরটি ১০০ বছর আগে আগুনে ধ্বংস হয়ে যায়। অপেরার সঙ্গে সঙ্গীত, নৃত্য, এরিয়াল স্ট্যান্ড এবং ভিজুয়াল ইফেক্ট মিশ্রিত এই শোটি একটি কল্পিত প্রেমের গল্প প্রদর্শন করে। এক সময়ের নীরব নিস্তব্ধ ধ্বংসাবশেষ এখন তরুণদের কল্পনার রাজ্য। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ডিজাইন। গ্রামীণ দৃশ্য থেকে শুরু করে আকাশে অরোরার মতো প্রাকৃতিক দৃশ্য সবই তৈরি হচ্ছে স্টুডিওতে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সম্প্রতি গণতান্ত্রিক সংস্কারের ৬৭তম বার্ষিকী উদযাপন করেছে। ১৯৫৯ সালের ২৮ মার্চ শুরু হওয়া এই সংস্কারের মাধ্যমে অঞ্চলটিতে সামন্ততান্ত্রিক দাস প্রথার অবসান ঘটে এবং প্রায় ১০ লাখ মানুষ মুক্তি পায়। গত ৬৭ বছরে সিচাং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। আগামী দিনেও কৃষি, পর্যটন ও আধুনিক সেবা খাতকে কেন্দ্র করে আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে অঞ্চলটি। উৎসবের রং আর উন্নয়নের চিত্র নিয়ে থাকছে রিপোর্ট। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চল একসময় ছিল সামন্ততান্ত্রিক দাসপ্রথার বাস্তবতা। সেই অঞ্চলেই আজ উন্নয়ন ও সাংস্কৃতিক অগ্রগতির নতুন দৃষ্টান্ত। সম্প্রতি গণতান্ত্রিক সংস্কারের ৬৭তম বার্ষিকী উদযাপন করেছে সিচাং। ঐতিহাসিক এই দিনটি ঘিরে রাজধানী লাসাতে ছিল উৎসবের আমেজ। পোতালা প্রাসাদের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো শহরে। লাসা নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কোরাস প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ২,০০০ শিল্পী। বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে গানে উঠে আসে ঐক্য, সংস্কৃতি আর উন্নয়নের গল্প। শান্নান শহরের কেসং কমিউনিটিতে যেখানে প্রথম গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়িত হয়, সেখানে আয়োজন করা হয় জাতিগত সম্প্রীতির উৎসব। লোকনৃত্য, গান আর প্রদর্শনীর মাধ্যমে মানুষ স্মরণ করে অতীত আর উদযাপন করে বর্তমানের পরিবর্তন। তিংরি কাউন্টিতেও ছিল উৎসবের রং। ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার মাঝেই গ্রামবাসীরা অংশ নেয় ঐতিহ্যবাহী খেলা আর নৃত্যে, যা তাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক। আমরা আমাদের জীবন আরো ভালো করতে চাই, নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। উৎসবের পাশাপাশি উঠে এসেছে উন্নয়নের চিত্র। গত ৬৭ বছরে বদলে গেছে পুরো অঞ্চল। ২০২৫ সালে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩৩,৬০০ ইউয়ান, বেড়েছে ৭.২%। কৃষি ও পশুপালনে উৎপাদন ছাড়িয়েছে ১ মিলিয়ন টন। আর পরিচ্ছন্ন জ্বালানি এখন সরবরাহ হচ্ছে চীনের বিভিন্ন প্রদেশে। নিয়িংছির গালাই গ্রাম এখন উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। পিচ ফুলকে ঘিরে গড়ে ওঠা পর্যটন স্থানীয়দের আয়ে এনেছে বড় পরিবর্তন। প্রতিটি পরিবার এখন উল্লেখযোগ্য আয় করছে। একসময়ের দাসপ্রথা থেকে আজকের উন্নয়নের এই যাত্রা সিচাংয়ের জন্য এক জীবন্ত পরিবর্তনের গল্প। ভবিষ্যতেও কৃষি, পর্যটন ও আধুনিক খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এই অঞ্চল। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। লংফু মন্দির বেইজিংয়ের কেন্দ্রে অবস্থিত এক অনন্য স্থান, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার মিলন ঘটেছে এক সুতোয়।
শতবর্ষের ঐতিহ্য বয়ে আনা এই এলাকা আজ নতুন রূপে সেজে উঠেছে, হয়ে উঠেছে প্রাণবন্ত বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। উৎসবের উচ্ছ্বাস, পুরনো ঐতিহ্যবাহী দোকানের গল্প আর আধুনিক সৃষ্টির ছোঁয়ায় লংফু মন্দির যেন অতীত ও বর্তমানের এক জীবন্ত সেতুবন্ধন। মন্দির ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিং সহকর্মী লুয়ানলু শিশির। সবাইকে শুভেচ্ছা, আমি লিয়ানো শিশির। যে জায়গা আমি দাঁড়িয়ে আছি তার নাম লংফু মন্দির। চীনের প্রসন্ন উৎসবের কয়েকদিন আগে প্রেসিডেন্ট শি জিনপিং এখানে পরিদর্শনে আসেন এবং কিছু কেনাকাটাও করেন। তাই ভাবলাম আজ আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি বেইজিংয়ের এই বিখ্যাত বাণিজ্যিক এলাকা। লংফু মন্দির মূলত একটি বৌদ্ধ মন্দির, তবে আসল মন্দিরটি 100 বছর আগে আগুনে ধ্বংস হয়ে যায়। গত শতাব্দীর 50 ও 60 দশকে এই এলাকাকে একটি বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সংস্কারের পর এটি বেইজিংয়ের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক এলাকাগুলোর একটি হয়ে উঠেছে। নিষিদ্ধ নগরী ও ওয়াংফুজিং স্ট্রিটকে সঙ্গে মিলে এটি সাংস্কৃতিক স্বর্ণ ত্রিভুজ গঠন করেছে। এখানে রয়েছে অনেক ঐতিহ্যবাহী পুরনো ব্র্যান্ডের দোকান। ধরুন আমার পেছনে দশাংশন নামে একটি মিষ্টি দোকান আছে, তার ইতিহাস 100 বছরেরও বেশি। প্রেসিডেন্ট শি এখানেও কিছু মিষ্টি কেনাকাটা করেছিলেন। কারণ উৎসব মানে এই মিষ্টি আর জীবনেরও দরকার মাধুর্য। এখানে শুধু ঐতিহ্যবাহী মিষ্টি নয়, রয়েছে আধুনিক উদ্ভাবনও। এই সুন্দর মিষ্টিগুলো বেইজিংয়ের বিভিন্ন সাংস্কৃতিক উপাদানকে তুলে ধরে। দেখে কি খেতে মন চাইছে না? এখন আমরা প্রবেশ করেছি লংফু মন্দিরের মেলায়। এখানে সারি সারি স্টোর এবং চারপাশে উৎসবের প্রবন্ধ পরিবেশ। এখানে প্রদর্শিত হচ্ছে বেইজিংয়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী কারিগররা সরাসরি তাদের কাজ দেখাচ্ছেন। এখানে যেমন রয়েছে সুস্বাদু খাবার, তেমনি রয়েছে অনেক আকর্ষণীয় জিনিস। এখানে রয়েছে অগ্রগতি ও উদ্যমের প্রতীক লংফু খোরাস ভাস্কর্য। 40 বছর খোরার বছর, আর এখান থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। নতুন বছরে আপনারা তো খোরার মতো উদ্যমী হন এবং সফলতা অর্জন করুন। প্রাচীন ও আধুনিকের এই মিলই বেইজিংয়ের সবচেয়ে সুন্দর রূপ, তাই না? আপনি কি বলেন? ইতিহাস মানে কি শুধু পুরনো ধ্বংসাবশেষ, নাকি সেখানে লুকিয়ে আছে নতুন সম্ভাবনা? তরুণদের চোখে ইতিহাসকে নতুনভাবে জীবন্ত করে তোলার এক অনন্য উদাহরণ তৈরি হয়েছে চীনে, যেখানে অতীত আর বর্তমান মিলে গড়ে উঠেছে এক ভিন্ন অভিজ্ঞতার দুনিয়া। চীনের নতুন ধরনের সাংস্কৃতিক প্রদর্শনীগুলো দেশ জুড়ে দর্শকদের আকৃষ্ট করছে। ঐতিহ্য ও প্রযুক্তির সংমিশ্রণে এই শোগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দর্শকদের অতীতের সঙ্গে সংযুক্ত হতে নতুন মাত্রা দিচ্ছে। মার্চে হুনানের
চাংচিয়াচি জেলার থিয়ানমেন পাহাড়ের পাদদেশে বড় পরিসরের একটি লাইভ মিউজিক্যাল নাটক প্রিমিয়ার হয়। সাংচি লোকসঙ্গীত, পশ্চিম হুনানের সংস্কৃতি এবং হোয়াকু অপেরার সঙ্গে সঙ্গীত, নৃত্য, রিয়াল স্ট্যান্ড এবং ভিজুয়াল ইফেক্ট মিশ্রিত এই শোটি একটি কল্পিত প্রেমের গল্প প্রদর্শন করে, যেখানে একটি শেয়াল ও বনকর্মীর প্রেম তুলে ধরা হয়েছে। শোটি আরও উন্নত স্টেজ ডিজাইন, আলো এবং কাহিনীচিত্রের মাধ্যমে দর্শকদের সক্রিয় অংশগ্রহণে পরিণত করে। গল্পটি অত্যন্ত আবেগপ্রবণ। এটি এমন একটি প্রেমের গল্প যা 1000 বছরেরও বেশি সময় ধরে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাতে পারে। স্টেজ ডিজাইন এবং লাইটিং এক কথায় চমৎকার। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের অজুই পাহাড়েও একটি চমৎকার লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হয়েছে। এখানে বড় আকারের ইনডোর ওয়াটার কার্টেজ স্টেজের মাধ্যমে ডিজিটাল নিয়ন্ত্রণ ও আলো ব্যবহার করে প্রাচীন ইঙ্ক ওয়াশ পেইন্টিংয়ের নান্দনিকতা পুনর্নির্মাণ করা হয়েছে। শোটি চা সংস্কৃতি এবং দক্ষিণ ছং যুগের কনফুসিয়ান পণ্ডিত চুশির চিন্তাধারা তুলে ধরে। আমি পুরোপুরি মুগ্ধ। আধুনিক প্রযুক্তি ঐতিহ্য একত্রিত করে চুশির দর্শনীয় ধারণাকে নতুন মাত্রায় উপস্থাপন করা হয়েছে। উচ্চ রেজুলেশনের ছবির মাধ্যমে 270 ডিগ্রি প্যানোরামিক ভিজুয়াল স্পেকটাকল তৈরি করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে দর্শকরা বিশ্ব নেতৃত্বাধীন প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে পারবে। কেবল পাহাড়ি স্টেজ নয়, হুবেই প্রদেশের মিউজিয়ামেও প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ব্রোঞ্জ যুগের অভিযাত্রা শীর্ষক এই ভিআর অভিজ্ঞতায় একসঙ্গে 100 জন দর্শক অংশ নিতে পারেন, যেখানে 30 মিনিটের নিমগ্ন ভিজুয়াল উপস্থাপনায় জাদুঘরের প্রতীকী নিদর্শনগুলো তুলে ধরা হয়। এর মধ্যে প্রায় 2500 বছর পুরনো কোচিয়ান তলোয়ারও রয়েছে। এই শোগুলো চীনের সাংস্কৃতিক পর্যটনকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। দর্শকরা এখন কেবল দেখছে না, বরং ঐতিহ্যের গল্পের মধ্যে প্রবেশ করছে, যেখানে প্রযুক্তি এবং সংস্কৃতির মিলন নতুন অভিজ্ঞতা তৈরি করছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। চীনের সাংস্কৃতিক পর্যটনে নতুন এক মাত্রা যুক্ত হয়েছে, যেখানে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তি মিলিত হয়ে দর্শকদের দিচ্ছে এক নতুন ধরনের অভিজ্ঞতা। দেশটির আধুনিক লাইট ও ভিআর সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনী দর্শকদের শুধুমাত্র দেখার নয়, বরং গল্পের অংশ হয়ে ওঠার সুযোগ দিচ্ছে। মধ্য চীনের হুবেই প্রদেশে অবস্থিত থাং ইয়া থুসি সিটি রুইন্স একসময়ের নীরব নিস্তব্ধ ধ্বংসাবশেষ, এখন তরুণদের কল্পনার রাজ্য। 2015 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলেও দীর্ঘদিন ধরে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি এই অঞ্চল। তবে 2025 সালে এসে শুরু হয় এক নতুন যাত্রা। চালু হয় ইমার্সিভ ট্যুরিজম প্রজেক্ট, যেখানে দর্শনার্থীরা শুধু ইতিহাস দেখেন না, বরং তার ভেতরে ঢুকে পড়েন। ঐতিহ্যবাহী পোশাক পরে তারা হয়ে উঠছেন থুসি লেডি, প্রাচীন গোষ্ঠীর ক্ষমতাধর নারী নেতৃত্বের প্রতিরূপ। এই অভিজ্ঞতা তরুণদের কাছে এখন এক নতুন ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই ছবি আর ভিডিও, যা আরও বেশি মানুষকে টানছে এই ঐতিহাসিক স্থানে। এটা একেবারে আলাদা অভিজ্ঞতা। এখানে শুধু ছবি তোলা নয়, প্রতিটি স্থানের ইতিহাস জানানো হয়, আর আমরা যেন সেই সময়টাতেই ফিরে যাই। এই প্রকল্পের মাধ্যমে বদলে গেছে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র। আগে যেখানে দর্শনার্থীরা অল্প সময় কাটিয়ে চলে যেতেন, এখন তারা দীর্ঘ সময় অবস্থান করছেন। ফলে খাবার, পানীয় এবং সংস্কৃতি ভিত্তিক পণ্যে ব্যয় বাড়ছে উল্লেখযোগ্যভাবে। আমাদের আয়ের একটি বড় অংশ এখন আসছে ভ্রমণ ফটোগ্রাফি থেকে। দর্শনার্থীদের সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসাও বৃদ্ধি পাচ্ছে। শুধু বিনোদন নয়, এখানে রয়েছে শেখার সুযোগও। বিভিন্ন কর্মশালায় তরুণরা শিখছেন থুচিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সূচিশিল্প, রূপার অলংকার তৈরি এবং লোকনৃত্য। এতে করে ইতিহাসের সঙ্গে তৈরি হচ্ছে এক গভীর সংযোগ। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্থানীয় তরুণদের জীবনে। যারা আগে কাজের খোঁজে শহরে চলে গিয়েছিলেন, তারা এখন ফিরছেন নিজ এলাকায়। কেউ খুলছেন ছোট ব্যবসা, কেউ যুক্ত হচ্ছেন পর্যটন সেবায়।
In the past, everyone was busy with আগে এই fireworks. জায়গা নিয়ে আমাদের তেমন আগ্রহ ছিল না, কিন্তু এখন প্রতিদিনই নতুন পর্যটক আসছে আর আমাদের আয়ও বাড়ছে। Started to come, especially in the past 2 years. ইতিহাসকে জীবন্ত করে তোলার এই নতুন উদ্যোগ দেখিয়ে দিচ্ছে তরুণদের সৃজনশীলতা আর অংশগ্রহণ থাকলে অতীত শুধু স্মৃতি নয়, হয়ে উঠতে পারে ভবিষ্যতের শক্তিশালী ভিত্তি। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। ফ্যাশনের দুনিয়ায় শুরু হয়েছে এক নতুন যুগ, যেখানে সুতা আর কাপড়ের পাশাপাশি জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, 3D প্রিন্টিং আর ডিজিটাল ডিজাইন। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ফ্যাশন উইকে এবার দেখা যায় প্রযুক্তি আর শত বছরের ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ। চীনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছে 2026 সালের চায়না ফ্যাশন উইকের স্প্রিং সেশন, যেখানে নতুন প্রজন্মের ডিজাইনাররা তুলে ধরেন এক ভিন্নধর্মী ফ্যাশন ভাবনা, যেখানে প্রযুক্তি হয়ে উঠেছে সৃজনশীলতার প্রধান হাতিয়ার। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ডিজাইন। ঐতিহ্যবাহী চীনা পোশাকের উপাদানগুলোতে আধুনিকভাবে বিশ্লেষণ করে নতুন করে উপস্থাপন করেন ডিজাইনাররা। এআই ব্যবহার করে আমরা চীনা ঐতিহ্যবাহী উপাদান যেমন স্ট্যান্ড কলার, নট বাটন, পাশ্চাত্যের স্যুট বা জ্যাকেটের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে তৈরি হচ্ছে একেবারেই নতুন ধাঁচের ফ্যাশন। শুধু ডিজাইনেই নয়, পোশাক তৈরির পদ্ধতিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন ধরনের কাপড়। লেজার কাটিং, ডিজিটাল মডেলিং, এসব আধুনিক প্রযুক্তি এখন ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ, যা ডিজাইনারদের ভাবনাকে আরও নিখুঁতভাবে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে। বেজিংয়ের সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টসের আর্ট মিউজিয়ামে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের 59টি বিশ্ববিদ্যালয় ও ডিজাইন ইনস্টিটিউটের 100 জন তরুণ ডিজাইনার। তাদের কাজের মধ্যে দেখা গেছে একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিক প্রযুক্তির সাহসী প্রয়োগ, যা প্রমাণ করে নতুন প্রজন্ম প্রস্তুত ভবিষ্যতের ফ্যাশনকে নেতৃত্ব দিতে। এই প্রযুক্তিগুলো আসলে ঐতিহ্যকে আধুনিক জীবনের সঙ্গে যুক্ত করার একটি মাধ্যম। প্রযুক্তি আর জীবনের মধ্যে যে দূরত্ব তা কমিয়ে আনছে এই উদ্ভাবন। শত বছরের পুরনো হস্তশিল্প যা একসময় হারিয়ে যাওয়ার পথে ছিল, সেগুলো এখন ফিরে আসছে নতুন রূপে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে করা হচ্ছে আরও আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য। ডিজাইনাররা বলছেন তারা শুধু অতীতকে অনুসরণ করছেন না, বরং নতুন প্রযুক্তির মাধ্যমে তা আরও উন্নত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। আমরা ঐতিহ্যকে শুধু ধারণ করছি না, বরং প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে গড়ে তুলছি, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম উভয়ই এর সঙ্গে সংযুক্ত হতে পারে। এবারের চায়না ফ্যাশন উইক দেখিয়ে দিয়েছে ফ্যাশন শুধু নান্দনিকতার বিষয় নয়, এটি প্রযুক্তি, সংস্কৃতি এবং উদ্ভাবনের এক সমন্বিত রূপ। প্রযুক্তির স্পর্শে বদলে যাচ্ছে ফ্যাশনের ভাষা। চায়না ফ্যাশন উইক জানিয়ে দিচ্ছে ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের ফ্যাশন ইন্ডাস্ট্রি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের চলচ্চিত্র শিল্পে প্রযুক্তির ছোঁয়ায় শুরু হয়েছে এক নতুন বিপ্লব। ভার্চুয়াল প্রোডাকশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক ডিজিটাল অবকাঠামোর ব্যবহারে বদলে যাচ্ছে চলচ্চিত্র নির্মাণের ধরন, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে। এই পরিবর্তন শুধু নির্মাণ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করছে না, বরং সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করছে। কিছুদিন আগেও দুর্গম লোকেশনে শুটিং করা ছিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এখন চীনের চেচিয়াং প্রদেশের তেচিং ফিল্ম প্রোডাকশন বেজের মতো আধুনিক স্টুডিওতে বিশাল আকারের এলইডি স্ক্রিন ব্যবহার করে বাস্তবসম্মত পরিবেশ তৈরি করা হচ্ছে। গ্রামীণ দৃশ্য থেকে শুরু করে আকাশে অরোরার মতো প্রাকৃতিক দৃশ্য সবই তৈরি হচ্ছে স্টুডিওতে। ভার্সাটাইল মিডিয়ার সিইও লিও লি জানান, আগে গাড়ির দৃশ্য বা তুষারপাতের শুটিংয়ের জন্য গ্রিন স্ক্রিন,
বা বাস্তব লোকেশনের উপর নির্ভর করতে হতো। এখন ভার্চুয়াল প্রোডাকশনের মাধ্যমে পরিচালকরা সরাসরি সেটেই দৃশ্য দেখতে পান। এতে শুধু খরচই কমছে না, বরং সৃজনশীল নিয়ন্ত্রণও বেড়েছে অনেকটা। পরিসংখ্যান অনুযায়ী চীনা চলচ্চিত্রে ভার্চুয়াল প্রোডাকশনের ব্যবহার দ্রুত বাড়ছে। 2023 সালে যেখানে এর ব্যবহার ছিল প্রায় 15%, সেখানে 2025 সালে তা বেড়ে প্রায় 45% পৌঁছেছে। এই প্রযুক্তি চলচ্চিত্র নির্মাণের পুরো প্রক্রিয়াকে রূপান্তর করেছে। আগে পরিচালকরা হাতে আঁকা স্টোরি বোর্ডের উপর নির্ভর করতেন, এখন তারা ভার্চুয়াল স্পেসে দৃশ্যগুলো সরাসরি দেখতে পারেন এবং স্ক্রিপ্টের সঙ্গে মিলিয়েও নিতে পারেন, প্রয়োজনে সমন্বয় করেন। একটি ট্যাবের মাধ্যমে অভিনেতাদের পারফরম্যান্স, ক্যামেরার অ্যাঙ্গেল এবং সেটআপ তাৎক্ষণিকভাবে পরিবর্তন করাও সম্ভব হচ্ছে। ফলে পুরো নির্মাণ প্রক্রিয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে প্রায় 1/3 নেমে এসেছে। পরিচালকরা এখন শুটিং শুরুর আগেই চিত্রনাট্য থেকে চূড়ান্ত ফ্রেম পর্যন্ত দৃশ্য জীবন্ত দেখতে পাচ্ছেন। চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়েও দৃষ্টি আকর্ষণ করছে। দক্ষিণ কোরিয়ার ডংনিয়ানডা কোম্পানির মতো বিদেশি প্রতিষ্ঠানগুলো চীনের এই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছে। দেশটির 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সংস্কৃতি ও প্রযুক্তির এই সমন্বয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নচা 2 অ্যানিমেশন ফিল্ম এবং ব্ল্যাক মিথ উখংয়ের মতো সাফল্য এই প্রবণতারই উদাহরণ। লক্ষ্য কেবল চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং সাংস্কৃতিক সৃজনশীলতাকে উন্মোচন করা। চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ হান ফেয়ের মতে, এখন প্রযুক্তি শুধু একটি টুল নয়, এটি সংস্কৃতি অনুভব ও উপস্থাপন পদ্ধতিকে পরিবর্তন করেছে। অন্যদিকে লিও লি মনে করেন, আসল শক্তি হল কল্পনা শক্তি। প্রযুক্তি সেই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যম মাত্র। চীনের দ্রুত উদ্ভাবনমুখী অগ্রযাত্রায় সংস্কৃতি ও প্রযুক্তির এই সংমিশ্রণ আগামী দিনের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠতে পারে। এই সমন্বয় শুধু শিল্পকে নয়, বরং দেশের সাংস্কৃতিক প্রভাবকেও বিশ্বব্যাপী বিস্তৃত করছে। শাহানশা রাসেল, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ে।